নমস্কার বন্ধুরা, আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি। স্বাধীনতার অধিকার সম্পর্কে আলোচনাতে আমরা নিবর্তনমূলক আটক আইনের কথা বলেছি। আজকের ভিডিওতে নিবর্তনমূলক আটক আইন সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা, আলোচনাটি শুরু করা যাক। সংবিধানে সাধারণ আইনে আটক ও গ্রেপ্তারের সঙ্গে নিবর্তনমূলক আটক আইনে গ্রেপ্তার ও আটকের পার্থক্য করা হয়েছে। তাই নিবর্তনমূলক আটক আইন কাকে বলে তা জানা দরকার। আইন অমান্য বা অপরাধ অনুষ্ঠানের জন্য কোনো ব্যক্তিকে গ্রেপ্তার ও আটক করলে তাকে শাস্তিমূলক আটক বলে। কিন্তু আইন অমান্য বা অপরাধ করতে পারে এই আশঙ্কার ভিত্তিতে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার ও আটক করা হলে সেই আটককে নিবর্তনমূলক আটক বলে। নিবর্তনমূলক আটক আইন হলো একটি সতর্কতামূলক ব্যবস্থা। ভবিষ্যতে অপরাধ করতে পারে এই সন্দেহের বশেই কোনো ব্যক্তিকে এই আইনে বিনা বিচারে আটক রাখা যায়। কোনো ব্যক্তিকে আইনসঙ্গতভাবে অপরাধী প্রমাণ করা যাবে না, কিন্তু অপরাধ করতে পারে এই সন্দেহের বশে গ্রেপ্তার করার উদ্দেশ্যেই নিবর্তনমূলক আটক আইন প্রয়োগ করা হয়। নিবর্তনমূলক আটক আইন হলো বেআইনি কাজে বাধা দেওয়ার নিমিত্ত একটি আইন। এই আইন বেআইনি কাজের জন্য শাস্তি প্রদানের উদ্দেশ্যে নয়। ভারতের সংসদ ও রাজ্য আইনসভা উভয়ে নিবর্তনমূলক আটক আইন প্রণয়ন করতে পারে। সংসদ এই ধরনের আইন করতে পারে প্রতিরক্ষা, বৈদেশিক সম্পর্ক অথবা রাষ্ট্রের নিরাপত্তার কারণে। আবার রাজ্যের নিরাপত্তা, জনশৃঙ্খলা রক্ষা অথবা রাজ্যের পক্ষে অপরিহার্য সরবরাহ ও সেবা অব্যাহত রাখার জন্য সংসদ অথবা রাজ্য আইনসভা উভয়ে নিবর্তনমূলক আটক আইন প্রণয়ন করতে পারে। এই বিষয়টি আলোচনা করা হয়েছে সপ্তম তফসিলের অন্তর্ভুক্ত কেন্দ্রীয় তালিকা ও যুগ্ম তালিকায়। নিবর্তনমূলক আটক সম্পর্কিত বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে সংবিধানের 22(4) ও 22(7) নম্বর ধারায়। তবে 44তম সংবিধান সংশোধনী আইনের মধ্য দিয়ে এর কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়। মূল সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তিকে নিবর্তনমূলক আটক আইনে গ্রেপ্তার করে বিনা বিচারে 3 মাস পর্যন্ত আটকে রাখা যেত। 3 মাসের বেশি আটক রাখতে হলে একটি উপদেষ্টা পর্ষদের অনুমতি দরকার হতো। এই পর্ষদ হাইকোর্টের কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতি অথবা অনুরূপ যোগ্যতার অধিকারী একাধিক সদস্য নিয়ে গঠিত হতো। 1978 সালে 44তম সংবিধান সংশোধনী আইনে সংবিধানের 22(4) ও 22(7) উপধারাগুলির কিছু পরিবর্তন করা হয়। এখন উপদেষ্টা পর্ষদের অনুমতি ছাড়া নিবর্তনমূলক আটক আইনে কোনো ব্যক্তিকে 2 মাসের বেশি আটক রাখা যায় না। এই উপদেষ্টা পর্ষদ গঠিত হয় মোট 3 জন বিচারপতিকে নিয়ে। এদের মনোনীত করেন সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের বিচারপতি। তবে এই পর্ষদের সভাপতি হবেন সংশ্লিষ্ট রাজ্য হাইকোর্টের একজন কার্যরত বিচারপতি। বাকি 2 জন যে কোনো হাইকোর্টের কার্যরত বা অবসরপ্রাপ্ত বিচারপতি। মূল সংবিধানের 22(7) ক ধারায় 3 মাসের বেশি বিনা বিচারে আটক রাখার ব্যাপারে পার্লামেন্টের আইন প্রণয়নের ক্ষমতা ছিল। এখন তা রোধ করা হয়েছে। তারপরে এক্ষেত্রে আইনসভার শৈলী ক্ষমতা নিয়ন্ত্রিত হয়েছে এবং ব্যক্তি স্বাধীনতায় কিছু নিরাপদ হয়েছে। এবার আমরা নিবর্তনমূলক আটকের ক্ষেত্রে সাংবিধানিক কিছু নিয়ম জেনে নিই। নিবর্তনমূলক আটক যথেচ্ছভাবে করা যায় না। এক্ষেত্রে সংবিধানে কতগুলি নিয়মের উল্লেখ রয়েছে। প্রথমত, সংবিধান সম্মতভাবে প্রণীত আইনের সমর্থন ছাড়া কোনো ব্যক্তিকে আটক করা যায় না। আটক ব্যক্তিকে যত শীঘ্র সম্ভব গ্রেপ্তারের কারণ জানাতে হয়। একবার কারণ জানানোর পর সেগুলি পরিবর্তন করা বা নতুন কারণ যুক্ত করা যায় না। এক্ষেত্রে আত্মারাম বনাম মুম্বাই রাজ্য 1951 সালের মামলার কথা বলা যেতে পারে। তবে জনস্বার্থে কারণ প্রকাশ করা সঙ্গত মনে না করলে আটককারী কর্তৃপক্ষ আটকের কারণ নাও জানাতে পারে। তৃতীয়ত, আটক ব্যক্তিকে যত শীঘ্র সম্ভব মুক্তির জন্য আদালতের কাছে আবেদনপত্র দিতে হবে। নিবর্তনমূলক আটক আইন সম্পর্কে আলোচনার পর এবার আমরা কয়েকটি নিবর্তনমূলক আটক আইন সম্পর্কে জেনে নেব। গুরুত্বপূর্ণ কয়েকটি নিবর্তনমূলক আটক আইনের মধ্যে সর্বপ্রথম যে আইনটির কথা বলতে হয় সেটি হলো পিডি অ্যাক্ট। এর পুরো কথা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট, 1950 সাল। ভারতের সংবিধান চালু হয়েছে 1950 সালের 26শে জানুয়ারি। সেই বছরই প্রথম নিবর্তনমূলক আটক আইন হিসেবে পিডি অ্যাক্ট অর্থাৎ প্রিভেনশন ডিটেনশন অ্যাক্ট প্রণীত হয়। আইনটি প্রথমে মাত্র 1 বছরের জন্য প্রণীত হয়েছিল। তারপর বেশ কয়েকবার আইনটি সংশোধন করা হয় এবং মেয়াদ বৃদ্ধি করা হয়। এই আইনটি 1969 সাল পর্যন্ত বলবৎ ছিল। এরপরে যে আইনটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো মিশা। 1971 সালে আরেকটি নিবর্তনমূলক আটক আইন প্রণীত হয়। এই আইনটির নাম আভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা আইন অর্থাৎ মেইনটেন্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট। এই আইনটির সঙ্গে আগেকার আইনটির তেমন কোনো মৌলিক পার্থক্য ছিল না। এই আইনটি একটি স্থায়ী আইন হিসেবে প্রণয়ন করা হয়েছিল। এই আইনে কোনো ব্যক্তিকে সর্বাধিক 1 বছর আটক রাখার ব্যবস্থা করা হয়েছিল। তবে জরুরি অবস্থা থাকাকালীন সময়ে
উপদেষ্টা পর্ষদের অনুমতি ছাড়াই কোনো ব্যক্তিকে 21 মাস আটক রাখার ক্ষমতা সরকারকে দেওয়া হয়েছিল। 1973 সালের পর এই আইনের অসাংবিধানিক অংশকে বাদ দেওয়া হয়। এরপর যে গুরুত্বপূর্ণ আইনটি রয়েছে সেটি হলো কাফে পোশাক। ভিসার সঙ্গে আরেকটি নিবন্ধনমূলক আইন চালু করা হয় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ এবং চোরাচালান ও মজুতদারি প্রতিরোধের উদ্দেশ্যে, যা কাফে পোশাক নামে পরিচিত। কনজারভেশন অফ ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড প্রিভেনশন অফ স্মাগলিং অ্যাক্টিভিটিস। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ আইন যেটি হলো নাসা, শর্ট ফর্ম হচ্ছে NSA, নাসা বা নসা বলা যায়। 1978 সালে জনতা আমলে মিসার সমেত বিনা বিচারে আটক সম্পর্কিত সকল আইন প্রত্যাহার করে নেওয়া হয়। শ্রীমতী গান্ধীর সরকার 1980 সালে জাতীয় নিরাপত্তা আইন অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট নাসা প্রণয়ন করে। এই আইন অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা আইনের রকম ফের মাত্র। এই আইনের মাধ্যমে কোনো ব্যক্তিকে বিনা বিচারে আটক রাখার মেয়াদ 1 বছর থেকে 2 বছর করা হয় 1984 সালে, এবং আটকের কারণ জানানোর মেয়াদ জরুরি ক্ষেত্রে 5 দিন থেকে বৃদ্ধি করে 10 দিন করা হয়। তাছাড়া বলা হয় যে উপদেষ্টা পর্ষদের মতামত ছাড়াই বিনা বিচারে 6 মাস পর্যন্ত আটক রাখা যাবে যে কোনো ব্যক্তিকে। এরপর যার একটি গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন করা হয় সেটি হলো এসমা। নাসা ছাড়া 1981 সালে আরেকটি আইন প্রণয়ন করা হয়। এটি হলো অত্যাবশ্যক সংস্থার সময়ে কাজকর্ম চালু রাখা আইন অর্থাৎ এসেন্সিয়াল সার্ভিস মেইনটেন্স অ্যাক্ট 1981। এই আইন অনুসারে অত্যাবশ্যক সংস্থার সময়ে ধর্মঘট নিশ্চিত করা হয়। তাছাড়া ধর্মঘটের প্রচারণাকারী হিসেবে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার ও শাস্তি প্রদানের কথা বলা হয়েছে। এই আইনে একটি সংশোধনী পাশ করা হয় 1985 সালে। তদনুসারে এসমাকে আরও 5 বছর বলবৎ রাখার ব্যবস্থা করা হয়। 1990 সালের 22 সেপ্টেম্বর এই আইনের মেয়াদ শেষ হয়ে যায়। চন্দ্রশেখর সরকার এই আইনের মেয়াদ বৃদ্ধি না করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এরপরে আরেকটি জাতীয় আইন প্রণয়ন করা হয়, সেটি হলো PBMSECA। এটাকে সংক্ষেপে বলা হয় পমসেকা, অর্থাৎ প্রিভেনশন অফ ব্ল্যাক মার্কেটিং অ্যান্ড মেইনটেন্স অফ সাপ্লাইজ অফ এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট। এই আইনটি প্রণয়ন করা হয় 1980 সালে। এই আইনটি মূলত কালোবাজারি প্রতিরোধ ও অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী সরবরাহ ও অব্যাহত রাখা সম্পর্কিত বিষয় ছিল। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ নিবর্তনমূলক আটক আইন হলো টাডা। 1985 সালে এই আইনটি প্রণীত হয় এবং আইনটির মেয়াদ শেষ হয়ে যায় 1995 সালে। মূলত সন্ত্রাসবাদী ও ভাঙন সৃষ্টিমূলক ক্রিয়াকর্ম প্রতিরোধের জন্য এই আইনটি প্রণীত হয়। আইনটি পুরো কথা হলো টেরোরিস্ট অ্যান্ড ডিসরাপটিভ অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট। আরও দুটি গুরুত্বপূর্ণ নিবর্তনমূলক আইন হলো পোটা। 2002 সালে পোটা অর্থাৎ প্রিভেনশন অফ টেরোরিজম অ্যাক্ট, যেটা মূলত সন্ত্রাসবাদ প্রতিরোধের জন্য প্রণয়ন করা হয়। আরেকটি 1988 সালে আইন প্রণীত হয়, যেটি পিট নর্থস্পা। এই গুরুত্বপূর্ণ নিবর্তনমূলক আটক আইনগুলি দীর্ঘদিন যাবৎ ধরে সরকারের এক হাতিয়ার হিসেবে কাজ করেছে। এই আইনের বিরুদ্ধে সমালোচনা হিসেবে বলা হয় যে নিবর্তনমূলক আটক আইনগুলি অগণতান্ত্রিক ও ব্যক্তি স্বাধীনতার বিরোধী, সরকারের ক্ষমতাধীর অপব্যবহার আশঙ্কাকে বৃদ্ধি করে। এর স্পষ্ট যুক্তি হিসেবে বলা হয় যে এই আইনগুলি সতর্কতামূলক ব্যবস্থা সাংবিধানিক নিয়ন্ত্রণে সহযোগিতা করে। আম্বেদকরের মতানুসারে আইনের সামর্থ্যই হলো নিবর্তনমূলক আটকের শ্রেষ্ঠ রক্ষা কবচ। তাহলে বন্ধুরা, আজকে আমরা জেনে নিলাম নিবর্তনমূলক আটক আইন সম্পর্কে। আশা করব ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকে